সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুগণ, বাংলা ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি পড়াবো সমাসের একটি জটিল প্রকরণ। অনেকের কাছে জটিল মনে হয়, কিন্তু আজকে ক্লাস করার পরে অনেক সহজ মনে হবে সমাস এত সহজ কীভাবে হতে পারে। সে জটিল প্রকরণের নাম হচ্ছে অব্যয়ী ভাব। আমরা যদি এই শব্দটাকে একটু বিশ্লেষণ করি, আমরা সেখানে দেখব যে কি অব্যয়যোগ্য ভাব আছে, অর্থাৎ এই অব্যয়টাকে উপসর্গ। আমরা জানি উপসর্গ শব্দ আর ধাতুর পূর্বে বসে, তাহলে অব্যয়ীভাব সমাস চেনার সহজ উপায় হচ্ছে যদি আমরা সমস্ত পদে পূর্বপদটি যদি আমরা অব্যয় পাই বা উপসর্গ পাই। আমরা এটাও জানি অব্যয়ীভাব সমাসের পূর্বপদের অর্থ প্রাধান্য পায়, এটা আমাদের জানা আছে। হ্যাঁ, তাহলে আমরা খুব সহজে বুঝলাম, অর্থাৎ সমস্ত পদের পূর্ববর্তী অব্যয় বা উপসর্গ হবে। তো আমরা অব্যয়টাকে ভাঙলে কি পাই একটু দেখি, যে অব্যয় যে ব্যয় আছে, ব্যয় শব্দের অর্থ হচ্ছে কিন্তু পরিবর্তন। ব্যাকরণে ব্যয় শব্দের অর্থ হচ্ছে কিন্তু পরিবর্তন, আবার আয় ব্যয় হিসেব করলে হবে না। তাহলে অব্যয় মানে হচ্ছে অপরিবর্তন, যেটাকে পরিবর্তন করা যাবে না। অর্থাৎ উপসর্গ সবসময় শব্দের পূর্বে বসে, শব্দ বা ধাতুর পূর্বে বসে উপসর্গ, তাকে তুমি পরে আনতে পারবে না, অত মাঝখানে রাখতে পারবে না, অর্থাৎ অপরিবর্তনীয় রাখতে হবে। তাহলে আমরা বুঝলাম যদি শব্দের প্রথমে উপসর্গ থাকে তাহলে অব্যয়ীভাব সমাস। আমরা তাহলে সমাসের নাম তো জেনে গেছি যে অব্যয়ীভাব, খুব সহজে হয়ে গেছে আমাদের। এবার আমরা বেশ বাক্য কীভাবে করব? আমরা বেশ বাক্য করতে গেলে যে অব্যয়গুলো কী কী, উপসর্গগুলো কী কী আমাদের জানতে হবে, আর কোন অব্যয় কী অর্থ প্রদান করে সেটা আমাদের বুঝতে হবে। তো আমরা অব্যয়ীভাব সমাসের সমস্ত পদ গঠনে কোন কোন উপসর্গ ভূমিকা পালন করে সেটা আমরা দেখব। আর এই জন্য আমি একটা সূত্র করেছি, এই সূত্রটা যদি মাথায় রাখো তোমরা খুব সহজে অব্যয়ীভাব সমাস চিহ্নিত করতে পারবে। তাহলে কোন কোন উপসর্গ থাকে আমি একটা সূত্রের মাধ্যমে দেখাচ্ছি সেটা। যেমন আহা, অতি দূরের, অনুপরি, প্রতিপর, প্রণীর, উপশমে, ফিগর, জেগেছে। এই যে দেখতে পাচ্ছি, এই যে এই আমি যে সূত্রটা বললাম, এই সূত্রের ভিতরে আ, হা, অতি, দূর, অনু, পরি, প্রতি, পর, প্র, নির, উপ, সমে, ফিগর, এই কয়টা উপসর্গ আমাদের অব্যয়ীভাব সমাসের সমস্ত পদ গঠনে যুক্ত হবে। অর্থাৎ এই কয়টা উপসর্গ থাকলে আমরা বুঝবো সেটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। এখন আমি দেখাবো যে এই যে উপসর্গগুলো বলছি, এই উপসর্গগুলো আমাদের আমাদের কী কী অর্থ প্রদান করে এটা আমাদের বুঝতে হবে। তো এক্ষেত্রেও আমি সহজ করে বিষয়টা বলছি, মাথায় থাকে যেন তোমাদের। যেমন আমরা পাই আ, হা, দূর, নির, গর, এই পাঁচটি উপসর্গ। এই পাঁচটি উপসর্গ যদি শব্দের প্রথমে থাকে তোমাদের বুঝতে হবে অভাব। এই পাঁচটি উপসর্গ অভাব অর্থ দিয়ে থাকবে। আমরা জানি উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু যখন শব্দ আর ধাতুর সাথে যুক্ত হয় তখন তা উপসর্গ অর্থের দোতনা সৃষ্টি করতে পারে। সেই হিসেবে আমরা বলছি যে এই পাঁচটি উপসর্গ তার অর্থের দোতনা হচ্ছে কি অভাব, অভাব বোঝাবে। যেমন আমরা বলি আ দিয়ে আলু নেই, লবণের অভাব। আমরা যদি বলি হা দিয়ে হাগরে, ঘরের অভাব, হা বাতে ভাতের অভাব। হ্যাঁ, দূর দিয়ে বলি দুর্ভিক্ষ, ভিক্ষার অভাব। নির দিয়ে বলি নিরামিষ, আমিষের অভাব, নির্ভেজাল, ভেজালের অভাব। গড় দিয়ে বলি গরমিল, মিলের অভাব। তাহলে আমরা এই পাঁচটি উপসর্গ দিয়ে অভাব অর্থ পেয়েছি। আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, এখানে যে আমরা যে দেখতে পাচ্ছি আ উপসর্গ, এই আ উপসর্গটির আরও দুটো অর্থ আছে। যেমন আ দিয়ে বুঝায় পর্যন্ত, আ থাকলে পর্যন্ত হবে, আবার আ থাকলে ঈষদ হবে। যেমন আমরা শব্দ দেখলে বুঝবো কোথায় পর্যন্ত হবে আর কোথায় অভাব হবে আর কোথায় ঈষদ হবে। যেমন পর্যন্ত, আ দিয়ে যে পর্যন্ত বোঝায়। আমরা যদি বলি আ সমুদ্র হিমাচল, সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত, আজীবন জীবন পর্যন্ত, আমরণ মরণ পর্যন্ত, আদিগন্ত দিগন্ত পর্যন্ত, তাহলে আ থাকলে পর্যন্ত অর্থ জ্ঞাপন করেছে। আমরা যদি দেখি আ দিয়ে যদি ঈষৎ, যেমন ঈষৎ রক্তিম, আরক্তিম, ঈষৎ নত, আনত, তাহলে আমরা আ দিয়ে তিনটে অর্থ পেয়েছি, অভাব পেয়েছি, পর্যন্ত পেয়েছি এবং ঈষৎ পেয়েছি। এবার আমরা দেখব আমাদের আর কি উপসর্গ কি অর্থ প্রদান করে। হ্যাঁ, যেমন আমরা দেখি যে অনু, প্রতি, হর, ফি, এই চারটি উপসর্গ
আমাদের সমস্ত পদে 4টি উপসর্গ যুক্ত হলে আমাদের বুঝতে হবে বিপসা। এই 4টি উপসর্গ অর্থ দিবে বিপসা। বিপসা মানে কাছাকাছি বা পারস্পরিক, একই শব্দ দুটো না হবে বারবার। তো এই যে আমরা অনু দিয়ে বলি, যেমন অনুদিন, দিন দিন। আমরা প্রতি দিয়ে বলি প্রতিক্ষণ, ক্ষণে ক্ষণে, প্রত্যহ, অহ অহ। হর দিয়ে বলি হর রোজ, রোজ রোজ। ফি দিয়ে বলি বছর বছর, ফি বছর। তাহলে আমাদের এই 4টি উপসর্গ বিপসা অর্থ জ্ঞাপন করেছে। তবে আরেকটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে, আমরা যে বলছি অনু, অনু দিয়ে কিন্তু আরও একটা অর্থ বোঝাবে। যেমন অনু থাকলে পশ্চাৎ বোঝায়, শব্দের প্রথমে অনু থাকলে পশ্চাৎ। যেমন আমরা যদি বলি অনুমতি, পশ্চাৎমতি। হ্যাঁ, আমরা যদি বলি অনুধাবন, পশ্চাৎ ধাবন, এমনটা হবে। আবার যে প্রতি পাচ্ছি আমরা, প্রতি দিয়ে কিন্তু আরও দুটো অর্থ আছে। যেমন প্রতি দিয়ে পেয়েছি আমরা বিপসা, প্রতির আরেকটা অর্থ হচ্ছে বিরুদ্ধ, প্রতির আরেকটা অর্থ হচ্ছে প্রতিনিধি। যদি প্রতি থাকে তাহলে বুঝতে হবে তোমাদের বিরুদ্ধ বুঝতে হবে। যেমন আমরা যদি বলি প্রতিবাদ, বিরুদ্ধবাদ, প্রতিকূল, বিরুদ্ধকূল। আমরা যদি বলি প্রতি দিয়ে প্রতিনিধি, যেমন আমরা যদি বলি প্রতিবিম্ব, বিম্বের সদৃশ, প্রতিছায়া, ছায়ার সদৃশ। তাহলে প্রতি দিয়ে আমরা 3টা অর্থ পেয়েছি। প্রতি দিয়ে বিপসা, প্রতি দিয়ে আমরা পেয়েছি বিরুদ্ধ, প্রতি দিয়ে আমরা প্রতিনিধি। এবার আমরা দেখব আরও দুটি উপসর্গ, যেমন পরি আর সম। এই দুটি শব্দ, এই উপসর্গ দুটি যখন শব্দের প্রথমে থাকবে আমাদের বুঝতে হবে পূর্ণ বা সমগ্র। যেমন আমরা যদি সম্পূর্ণ তাহলে সমগ্র পূর্ণ, আমরা যেগুলো পরিপূর্ণ সামগ্রিকভাবে পূর্ণ, এমনটা অর্থ জ্ঞাপন করবে। এবার আমরা দেখি প্র আর পর থাকলে, শব্দের প্রথমে যদি প্র আর পর থাকে অর্থ হবে দূরবর্তী বুঝাবে। যেমন প্রপিতামহ, পিতামহের পিতা। যদি বলি আমরা পরোক্ষ, অক্ষের অগোচরে, দূরবর্তী অর্থ জ্ঞাপন করেছে। তারপরে আমরা যাই অতি উপসর্গটি, খুবই গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ অতি উপসর্গ। আমরা যদি বলি অতিমাত্রা, হ্যাঁ, মাত্রাকে অতিক্রান্ত। অতি থাকলে অতিক্রান্ত বুঝাবে। অতি দেখলে তোমরা বুঝবে অতিক্রান্ত। তাহলে অতিমাত্রা, মাত্রাকে অতিক্রান্ত। উচ্ছৃঙ্খল, শৃঙ্খলাকে অতিক্রান্ত। উচ্ছ্বাস, শ্বাসকে অতিক্রান্ত। হ্যাঁ, যদি বলি আমরা উদ্বেল, বেলাকে অতিক্রান্ত, এমনটা বুঝবে। এরপরে আমাদের আরও দুটো উপসর্গ খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো উপসর্গ। যদি শব্দের প্রথমে থাকে, উপর দুটি অর্থ পাবো আমরা। একটা দিয়ে বোঝাই আমরা সামীপ্য বা নিকট বোঝাই, উপর আরেকটি অর্থ হচ্ছে সাদৃশ্য বা মতো বোঝাবে। যেমন আমরা যদি বলি সমক্ষ, হ্যাঁ, অক্ষীর সমীপে, সমক্ষ। আমরা যদি বলি উপকণ্ঠ, কণ্ঠের সমীপে, উপকূল, কুলের সমীপে, নিকট বোঝাচ্ছে। আর উপ দিয়ে সাদৃশ্য বোঝাবে। যেমন আমরা যদি বলি উপনদী, নদীর সদৃশ, উপবন, বনের সদৃশ। হ্যাঁ, যদি বলি উপগ্রহ, গ্রহের সদৃশ, ক্ষুদ্রাত বুঝিয়েছে। তাহলে আমরা বুঝলাম উপ দিয়ে দুটো অর্থ পেয়েছি আমরা, একটা হচ্ছে সামীপ্য, একটা হচ্ছে সাদৃশ্য। এখন বলছি গুরুত্বপূর্ণ একটি কথা বলছি, যেটি আমাদের জানতে হবে। হ্যাঁ, তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, যথা তো কোনো উপসর্গ না, কিন্তু কেন যথা অব্যয়ীভাব সমাস হয়েছে? এটা হচ্ছে ব্যতিক্রম, মনে রাখতে হবে। যথা থাকলে সেটাও কিন্তু অব্যয়ীভাব সমাস, আর কোনো সমাস হবে না। শব্দের প্রথমে যথা দেখলেই অব্যয়ীভাব সমাস। তাহলে যথা কি অর্থ জ্ঞাপন করে? যথা অর্থ জ্ঞাপন করে অনতিক্রম্য, মানে অতিক্রম করা যায় না এমনটা। যেমন আমরা যদি বলি যথা বিধি, বিধিকে অতিক্রম না করে। যথা রীতি, রীতিকে অতিক্রম না করে। যথা যোগ্য, যোগ্যকে অতিক্রম না করে, এমনটা অর্থ জ্ঞাপন করবে। তাহলে আমরা মোটামুটি উপসর্গগুলো দিয়ে উপসর্গগুলো কোন আমাদের সমস্ত পদে কী অর্থ জ্ঞাপন করে সেটা আমরা সহজে বুঝতে পেরেছি। এই বিষয়গুলো মনে রাখলে আমরা খুব সহজে কিন্তু অবয়ব সমাসের বেশ বাক্য করতে পারবো। তো আরেকটা বিষয় না বললে নয়, খুবই গুরুত্বপূর্ণ, আমরা প্রায় সময় ভুল করে থাকি এটা। হ্যাঁ, আজকে এই যে অবয়ব সমাসের এই বিষয়টা না জানলে কিন্তু অপূর্ণ হয়ে যাবে। সেটা হচ্ছে কি, শব্দের প্রথমে যদি উপসর্গটি নয়ার্থক হয়, না বোধক হয়, না বোঝা উপসর্গ দিয়ে, তবে সেটিকে আমরা অবয়ব সমাস করব না। তাহলে কোন সমাস করব? অবয়ব সমাস না করে আমরা করব সেটাকে নয় তৎপুরুষ বা নয় বহুব্রীহি। যেমন আমরা যদি বলি অসীম, অসীম নয়ার্থকতা প্রকাশ করেছে। অসীমের হচ্ছে নয়ার্থক, নির্জনের নি নয়ার্থক, নামঞ্জুরের না হচ্ছে নয়ার্থক, বেকারের বে হচ্ছে নয়ার্থক, বেহুশের বে হচ্ছে নয়ার্থক। তাহলে নয়ার্থকতা যদি বোঝায় তাহলে সেটাকে আমরা নয় তৎপুরুষ অথবা নয় বহুব্রী করব। তাহলে আমরা আজকে অব্যয়ীভাব সমাসটি খুব সহজেই, যেটাকে প্রথমে বলেছিলাম কঠিন সমাস, আজকে আশা করি তোমাদের কাছে অনেক সহজ মনে হচ্ছে, এখন তোমরা সহজে বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুগণ, যদি আমার এই পাঠদান তোমাদের কাছে ভালো লাগে, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমি ব্যাকরণের আরও জটিল বিষয়গুলোকে সহজ করে উপস্থাপন করার চেষ্টা করব এই চ্যানেলের মাধ্যমে।